তো ভাই কি খবর? সো কথা হচ্ছে আমাদের ডোয়েন জনসন AKA রক। কে না চেনে ভাই, এত বড় একটা অ্যাক্টর তিনি। তবে এই মানুষটাকে না হলিউডের সালমান খান বললেও ভুল হবে না। মোটামুটি আপনারা যারা সালমান খানকে চেনেন তার পার্সোনালিটির জন্য, তার দাদাগিরির জন্য, তার সফট পাওয়ারের জন্য, মানে ভাই বলে দিয়েছে যে এটা হবে মানে এটা হবেই। কোনো প্রডিউসার ডাইরেক্টর তার মুখের উপরে কোনো কথা বলতে পারবে না। এবং বলিউডের সালমান খানের সাথে ঝামেলা করার মতন, মানে ঝগড়া করার মতন মনে হয় না কারোর ক্ষমতা আছে। আর যারা যারা করেছে তারা সেই ফলটা পেয়েও গেছে। সো হলিউডে আমরা সেম কিছু জিনিস কিন্তু ডোয়েন জনসনের মধ্যেও দেখতে পাই। তবে সেম বলতে কি কি জিনিস? দেখো, ফার্স্ট অফ অল রক বা ডোয়েন জনসন, সে হচ্ছে এই মুহূর্তে হলিউডের এক গডফাদার, এটা বলতে কোনো দ্বিধা নেই। মোটামুটি যারা কম সিনেমাও দেখে হলিউডের তারাও তাকে চিনবে। প্রথমত WWE যারা ফ্যান আছে তারা তো রয়েছে, তারপর সিনেমা লাভার্সরা তার দুর্দান্ত চরিত্রের জন্য। এছাড়াও তাকে বক্স অফিস ম্যাগনেট বলা হয়, মানে যে ছবিতে তিনি হাত দেবেন সেই ছবি হিট, সেটা যতই ফালতু হোক বা যাই হোক মানুষ তার সিনেমা দেখে। ফালতু বলতে একদম জঘন্য না ভাই, তার সিনেমাগুলো এন্টারটেইনিং হয় আর সব বয়সের মানুষেরা কিন্তু তার সিনেমা দেখে। তার সিনেমার একটা ভালো জিনিস হচ্ছে তিনি সিনেমাতে ভালগারিটি অনেক কম রাখেন, মানে ওই ননভেজ ন্যাস্টি মার্কা কোনো জোকস নেই সেখানে, ঠিক আছে? তো যেমনটা বললাম বক্স অফিস ম্যাগনেট, মানে সিনেমায় নামবে এবং ম্যাগনেট চুম্বকের মতন টাকা টানবে, সেই সিনেমা বক্স অফিসে হিট। শুধু তাই না ভাই, একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপিলও তো রয়েছে। মানুষ তাকে চায়, মানুষ চায় যে ভাই আমার সিনেমাতে ডোয়েন জনসন অভিনয় করুক, এবং গোটা ওয়ার্ল্ডের মানুষ তাকে চেনে। তার যে কত বড় ফ্যান বেস দেখলে বোঝা যায় হ্যাঁ ভাই এই মানুষটার একটা অ্যাপিল রয়েছে। আর মোটামুটি যে মানুষটা ইনকাম করে বেশি, যার উপার্জন বেশি, তারা এখন তো বর্তমানে প্রডিউসিং করাও শুরু করে দিয়েছে। বলছে না ভাই আমার প্রডিউসার খোঁজার দরকার নেই, আমার নিজের একটা প্রোডাকশন বানাবো, আমি নিজে সিনেমা বানাবো, বাইরের কারণে আমার টাকা দিয়ে আমি সিনেমা বানাবো, যেমন এখনকার দিনের বহু সেলিব্রিটিরাই করে থাকে। তো তিনি একজন বড় প্রডিউসার এবং তার নিজের বহু সিনেমাতে তিনি নিজে প্রডিউস করছেন, যার ফলে লাভ বা লোকসানের ক্ষতি অন্য কাউকে দেখতে হয় না। একই সাথে চ্যারিটিতেও তার বেশ সুনাম রয়েছে। হ্যাঁ ভাই, তিনি অনেক দানশানও করে বেড়ায়। এখন দান টান বলতে শুধু গরিবদের দান না ভাই, বহু নতুন অ্যাক্টর, মানে যারা আপকামিং রয়েছে বা যারা বিগিনার্স রয়েছে, এরকম বহু ছেলে মেয়েকে সিনেমাতে সে চান্স করিয়ে দিয়েছে। এরকম বহু মানুষ প্রকাশ্যে স্বীকার করেছে যে ডোয়েন জনসনের কারণে তারা এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে। সো এবার আর আমার আলাদা করে কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই যে কত বড় মাপের একজন মানুষ, কিন্তু এই মানুষটা যেমন বড় মানুষ তেমনি তার বড় বড় কিছু কন্ট্রোভার্সি রয়েছে। আমি একটু আগে যেমনটা বললাম সালমান খানের সাথে তুলনা করছিলাম যে মানুষটার যেমন ভালো দিক আছে তার অনেক ডার্ক সাইডও রয়েছে, এবং এরকম একটা ডার্ক সাইডওয়ালা মানুষের সাথে কেউ যদি পাঙ্গা নেয়, কেউ যদি ঝামেলা করে বসে, তো তার কী হাল হতে পারে। একই সাথে তার এরকম বদনামও রয়েছে যে তিনি তার ক্ষমতার অসৎ ব্যবহার করেছেন। ডোয়েন জনসন রকের কথা বলছি। মোটমাট দুটো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজি এবং DC ভার্সেস রক, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। খুব বড় ভিডিও হবে না, খুব বেশি টপিকও আলোচনা করছি না। রিসেন্টলি 2025-এর গোল্ডেন গ্লোবে ভিন ডিজেল, আই বিলিভ ভিন ডিজেলকে চেনেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সিনেমাগুলো যদি দেখে থাকেন, সেই টাক মাথা, রক এবং ভিন ডিজেল দুজনেই টাক মাথা। সো ভিন ডিজেল স্টেজে উঠে ডোয়েন জনসন রককে স্মরণ করেছে, এবং এই জিনিসটা বেশ ট্রেন্ডিংয়ে ছিল, কারণ এদের দুজনের ঝামেলা অনেক পুরনো। মোটামুটি আপনি হলিউডের সিনেমা দেখেন এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সিনেমাগুলো দেখেননি তা কি হয়? না দেখলেও বা ভুলে গেল, নাম তো শুনেছেন, মানে এক অন্য লেভেলের অ্যাকশন, মানে গাড়ি ড্রেস থেকে শুরু হয় সেটা একটা অ্যাকশন সিনেমা, মানে হাইস্ট লেভেলের চলে গেছে। এই বৃহৎ ফ্র্যাঞ্চাইজিতে আমরা অনেক বড় বড় অভিনেত্রীদের দেখতে পেয়েছি। রিসেন্ট তো জন সিনাও অ্যাড হয়েছে এতে। তো এত বড় ফ্র্যাঞ্চাইজির 5 নম্বর পার্টি অর্থাৎ ফার্স্ট 5-এ আমরা প্রথম ডোয়েন জনসনকে দেখেছিলাম। ভিন ডিজেল এই ফ্র্যাঞ্চাইজির লিড রোলে ছিল একদম, মানে হ্যাঁ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ভাবলেই আমরা প্রথমে ভিন ডিজেলকে ভাবছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে দুই বড় মাপের মাথা যখন একটা জায়গায় থাকে তো সেই দুই মাথায় তো ঠকাঠুকি হবেই। সেম কেস হয়েছে এখানে। প্রথমত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের হেড যেমনটা বললাম ভিন ডিজেল, তিনি হচ্ছে সেখানকার মামা, ঠিক আছে, তার উপরে কেউ কথা হবে না। অন্যদিকে ডোয়েন জনসন রক, তিনিও হলিউডের মামা। সো দুই মামা এখানে একত্রিত হয়ে মাসি হয়ে গেছে। সো এই ঝামেলাটা শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিটি আরেকটা সিনেমা ফেট অফ দ্য ফিউরিয়াস এই সিনেমা থেকে। দেখুন সেটা কী ঝামেলা হয়েছে, তাদের ভেতরের অ্যাকচুয়াল দ্বন্দ্বটা কি, কে কাকে কিছু বলেছে নাকি, এই ব্যাপারে কোনো রিভিল হয়নি। জাস্ট রক মানে ডোয়েন জনসন একটা ইনস্টা পোস্ট করেছিল, যদিও তিনি পরে সেটাকে ডিলিট করে দিয়েছিলেন। সো তিনি সেই পোস্টের ফ্র্যাঞ্চাইজির বহু অ্যাক্টরকে ক্যান্ডি অ্যাস বলেছিলেন, অ্যাস মানে পা। তো তিনি এই পোস্টটা তো ডিলিট করে ফেলেছিলেন। তবে একজন মানুষ সেই পোস্টে ট্রিগার্ড হয়ে যায়, মানে রেগে যায়, সেটা হচ্ছে ভিন ডিজেল। তিনি তো ভেবেই বসেছেন যে রক হয়তো তাকে উদ্দেশ্য করেই এই কথাটা বলেছে, আর তখনই মানুষদের মধ্যে এই আলোচনাটা শুরু হয় যে এই ব্যাটা দুটোর মধ্যে কিছু একটা হয়েছে।
এমনকি রক একটা ইন্টারভিউতেও বলেছিল যে ভিন ডিজেল এবং তার কাজের এথিক্সের মধ্যে কোনো মিল নেই, এবং রক কাইন্ড অফ এই জিনিসটাকে পয়েন্ট করেছে যে এই শুটিংয়ের দরুন ভিন ডিজেলের একটু দাদাগিরি চলে, মানে সে যেহেতু মানে কি বলবো এই ফ্র্যাঞ্চাইজির একটা হেড, তার মুখটা ধরেই এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসটা চলছে, তো সেটে তার একটা দাদাগিরি চলে, তিনি কিছুটা ডিসাইড করেন। আর এই জিনিসটা রকের পছন্দ হচ্ছে না। এবার রক নিজেকে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার হিসাবে মনে করছেন, কিন্তু ভেতরের কী ঝামেলা আমরা তো জানি না। আর তারপরে তো কেস আরও ঘুরে যায়। তারা দুজনেই সিনেমা শ্যুট করে কিন্তু একত্রে না। রক ভিন ডিজেলের সাথে শ্যুট করবে না, ভিন ডিজেল রকের সাথে শ্যুট করবে না, তাদের প্রত্যেকের সিন আলাদা আলাদাভাবে শ্যুট করা হচ্ছে। আর যার কারণে প্রোডাকশন কোম্পানি, এডিটার এদেরও পদে বাস লাগছে। তো তাদের মধ্যে তু ম্যামে ঝামেলা চলছে, মানে যেমনটা হয় যে এ ওর মুখ দেখবে না। তবে এই ঝামেলাটা একটা বড় আকার নেয় এরপরে। তখনই আকারটা নেয় যখন এই সিরিজের একটা স্পিন অফ ঘোষিত করা হয়। মানে হবস অ্যান্ড শ বলে যে সিনেমাটা হয়েছিল, জেসন স্ট্যাথাম ছিল, ওইটাও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সিরিজেরই সিনেমা। মানে ওতে লিউক হবস যে চরিত্রটা রকের, এই চরিত্রটার ব্যাক স্টোরিটাকে আরও ভালো মতন পোর্ট্রে করা হচ্ছে। এবার সেই স্পিন অফে রক লিড রোলটা পেয়ে যায় এবং সিনেমাটা হিট করে যায়। এত দারুণ হিট করেছে যে সেটা কেউ কল্পনা করতে পারেনি যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এমনি লাস্ট সিনেমাগুলোতে সে এত স্ট্রাগল করছে সিনেমাগুলো, কিন্তু রকের একটা স্পিন অফ সিরিজ ওটা হিট করে গেছে। এবার অবভিয়াসলি প্রোডাকশন কোম্পানি তার উপরে আরও বেশি ফোকাস করবে। আর হয়তো এই জিনিসটা ভিন ডিজেলকে একটু মনে মনে আঘাত করে, হয়তো ভিন ডিজেলের মনে একটু হিংসা তৈরি হয়। দেখুন, এমন না যে এই ফ্র্যাঞ্চাইজির আচমকা একটা স্পিন অফ সিরিজ শুরু হয়েছে, প্রোডাকশন চাইছিল যে না, এরকম একটা স্পিন অফ বার করা হোক, এবং রক এই সুযোগটা একদম সঠিকভাবে ব্যবহার করে। বলছে ঠিক আছে ভাই, আমি নিজে টাকা দেবো। ইয়েস ভাই, তিনি প্রডিউস করেছেন। ইউনিভার্সালকে বলছে ভাই তো আপনারা ডিস্ট্রিবিউট করবেন, আপনাদের বেশি টাকা দিতে হবে না, আমি প্রডিউস করছি, সিনেমাটা বার করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রকের যে ফ্যান ফলোয়িং রয়েছে, এত নাম ডাক, সো ইউনিভার্সাল পিকচার ভাবছে যে এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না, এবং তারা রাজি হয়েও যায় আর সিনেমা হিট করে যায়। সো অনেকে এই জিনিসটা মনে করে যে এই যে স্পিন অফ সিনেমাটা বেরিয়েছে না, এটা রক হয়তো তার শত্রুতা দেখানোর জন্যই করেছে, যে দেখ ভাই আমাকে ছাড়া কিছুই হবে না, মানে আমি একাই ফ্র্যাঞ্চাইজিটাকে দাঁড় করিয়ে দিতে পারবো, ভিন ডিজেল ভাই তোমার প্রয়োজন নেই। এইটাই রক তাকে বুঝিয়ে দিয়েছে। মানে সে যা যা চেয়েছিল সব কিছুই তো পেয়েছে। রক সেই ইন্টারভিউর প্রথমেই তো বলেছিল যে ভিন ডিজেল নিজে একটু দাদাগিরি দেখা এই করতে পারে। মানে এমনও তো হতে পারে যে ডোয়েন জনসন বা রকের দাদাগিরিটা সেখানে চলেনি, যার কারণে তার একটু মনটা খারাপ। কিন্তু নতুন এই স্পিন অফটা বেরোনোর পর সে নিজে প্রডিউসার, একই সাথে ক্রিয়েটিভ কন্ট্রোলটা সে পেয়ে গেছে, অর্থাৎ সিনেমাকে সে নিজের মতন করে পরিবর্তন করতে পারবে। মোটমাট কথা, ডোয়েন জনসন বিজনেস জানে, আর যে মানুষটা ভালো বিজনেস জানে আপনি তার সাথে এরকম শত্রুতা করতে পারেন না। রক সেটাই বুঝিয়ে দিয়েছে। আর হয়তো ভিন ডিজেল বুঝেই গেছে, সেই কারণেই তো এই গোল্ডেন গ্লোবে সে রককে স্মরণও করেছে, বলছে হেই ডোয়েন। মানে মানুষকে বোঝানো হয়েছে যে হয়তো তারা এখন ধীরে ধীরে বন্ধুত্ব করবে। আর এমনকি ফ্র্যাঞ্চাইজির লাস্ট সিনেমাতেও তো আমরা রকের একটা অ্যাপিয়ারেন্স দেখেছি, তো হতেই পারে যে এদের ভেতরের ঝামেলাটা এবার মিটে যাচ্ছে, আর এইটা মেটা উচিত। তো শেষমেশে আমরা কি বুঝলাম, যে রকের সাথে দাদাগিরি করাটা ঠিক হবে না। যদি দাদাগিরি আপনি করেন তাহলে সে আপনাকে সরিয়ে নিজে সিনেমা নিয়ে নেবে। সালমান খানের সাথে কাইন্ড অফ আমরা তুলনা করতে পারি আমাদের ডোয়েন জনসন ভাইকে, রাইট? তবে এইটা তো জাস্ট ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির গল্পই ছিল। এবার ডিসির আলোচনায় আসি। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সিনেমা, কি নাম ছিল সেটার? ব্ল্যাক অ্যাডাম। কি হলো সেই সিনেমাটার? দেখো ভাই, ব্ল্যাক অ্যাডাম ডোয়েন জনসনের একখানা ড্রিম প্রজেক্ট ছিল। মানে তিনি ভালো প্রমোট করেছেন, ভালো মার্কেটিং পাবলিসিটি করেছেন যে হ্যাঁ ভাই আমি ব্ল্যাক অ্যাডাম হব। আর দর্শকরা পাগল, আমিও পাগল ছিলাম এই সিনেমাটা দেখবো বলে। এই মানুষটাকে আপনি যেখানেই রাখবেন সেখানেই ফিট হয়ে যায়। তো ডিসির যা খারাপ অবস্থা ছিল, তো লোকে মনে করছিল, আমি মনে করছিলাম অ্যাকচুয়ালি, যে হ্যাঁ ভাই এবার হয়তো সে ডিসিকে কিছুটা পরিবর্তন করে দিতে পারবে, এবং নিজে বহু ইন্টারভিউতে সেটাই বলেছিল যে ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে চেঞ্জ হতে চলেছে। ইভেন ব্ল্যাক অ্যাডাম সিনেমাটা আমার পছন্দ হয়েছে, বহু মানুষের পছন্দ হয়নি, ম্যাক্সিমাম মানুষের অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, বাট আমি পার্সোনালি সিনেমাটা খুব এনজয় করেছি, যেমন অ্যাকশন। তবে এই সিনেমাটা বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছে। এখন সিনেমা হিট ফ্লপ তো হতেই পারে, তো রকের সাথে এর কী সম্পর্ক? এবারই তো সম্পর্ক। যেমনটা বললাম ভাই, দাদাগিরি, রকের একটা দাদাগিরি চলে, এবং এই ফ্লপের পিছনে রকের এই দাদাগিরিটাই অনেকটা দায়ী। দেখো ভাই, ম্যাক্সিমাম মানুষ মনে করে যে রক ডিসিইউকে নিজের মতন করে পরিবর্তন করার চেষ্টা করছিল। প্রথমত তার পছন্দের চরিত্র ব্ল্যাক অ্যাডামটাকে তিনি সবার আগে দেখাবে, মানে ডিসির সব থেকে বেস্ট ক্যারেক্টার সেটাকে বানাবে সে প্ল্যান করেছিল, এবং ব্ল্যাক অ্যাডাম ভার্সেস সুপারম্যান একটা সিনেমা হবে। আমরা দেখেছিলাম যে ব্ল্যাক অ্যাডাম সিনেমার শেষে হেনরি ক্যাভিলেরই কিন্তু একটা অ্যাপিয়ারেন্স রয়েছে, তো তিনি প্ল্যান করেছিল ইভেন হেনরি ক্যাভিলের সাথে একসাথে ছবি। তো সে সব প্ল্যান করেছিল যে সুপারম্যান ভার্সেস ব্ল্যাক অ্যাডাম এরকম একটা আমি কিছু করব। কিন্তু 2022-এ সেই প্ল্যান কমপ্লিটলিভাবে ভেস্তে যায়। ভাই কেন ভেস্তে যায়?
2022-এ জেমস গান এবং পিটার জ্যাফরান তারা দুজনে ডিসির কো-হেড হয়ে যায় এবং তারা সম্পূর্ণ ডিসি ইউনিভার্সটাকে চেঞ্জ করে দেয়। মানে আগের যা প্রজেক্ট ছিল বন্ধ, নিজেরা নতুন করে ডিসির ইউনিভার্স শুরু করবে। এখন আগের প্রজেক্টের মধ্যে ব্ল্যাক অ্যাডামও ছিল, সেটাও স্ক্র্যাপ হয়ে যায়। ইয়েস, ব্ল্যাক অ্যাডাম যে সিনেমাটা আমরা দেখেছিলাম তার কোনো ফিউচার নেই। এখন ফিউচারটা সার্টেন না। রক নিজেও আশাবাদী, তিনিও বহুবার বলেছেন যে তার সাথে জেমস গানের কথা হয়েছে। এখন ভবিষ্যতে আসতেও পারে, নাও আসতে পারে, তো পসিবিলিটিস নাই ধরে রাখুন, যে কোনো চান্স নেই। এখন আপনি প্রশ্ন করবেন যে কেন জেমস গান এই কাজটা কেন করলো, কেনই বা করবে না? মানে মোটামুটি 5-6 বছর ধরে যে ডিসির ইউনিভার্সটা তারা শুরু করলো, মানে মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্স চলছে, সেই দেখা থেকে ডিসিও শুরু করলো নিজেদের মতো সিনেম্যাটিক ইউনিভার্স। এবং আচমকা সব কিছু শুরু করতে গিয়ে যে জগা খিচুড়ি পাকালো তারা, তার কি বলবো, সেই জিনিসটা আপনারা দেখেছেন। সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার উম্যানের মতন ক্যারেক্টার থাকা সত্ত্বেও সেই সিনেমা যদি ফ্লপ হয়, তো একটা স্টুডিওর কী খারাপ অবস্থা চলছে মানে বুঝতে পারছেন। তারপর ফ্ল্যাশ সিনেমাটা বেরোলো, যেটা নিয়ে তো আর কেউ আলোচনাই করছে না। মানে এই সিনেমাটা যে অ্যাকচুয়ালি বেরিয়েছে সেটা সিনেমার জগৎ থেকেই উড়ে গেল, কারণ মাথাতেই নেই যে একটা ফ্ল্যাশ নামে সিনেমা বেরিয়েছে। তো কেন এরকম অবস্থা? সো এই জিনিসটাকে পরিবর্তন করা প্রয়োজন ছিল। সবাই জানে যে ও যা অবস্থা হয়েছে ওটাকে ঠিক করা যাবে না, একটা ফ্রেশ স্টার্ট করতে হবে। মানে আমাদের লাইফের মতন সব কিছু বিগড়ে গেছে, আমরা জানি যে ফিক্স করা সম্ভব না, আমাদের একটা ফ্রেশ স্টার্ট করা প্রয়োজন। সেই জন্য আমরা নিউ ইয়ারে রিজলিউশন নিই, নতুন নতুন প্রতিজ্ঞা নিয়ে যে এই বছরে 1 তারিখ থেকে আমরা এই কাজ করা শুরু করব। তো আপনি কী কী প্রতিজ্ঞা নিয়েছেন এই বছরে 1 তারিখ থেকে, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবার আর একটা ব্যাপার হচ্ছে রক ভার্সেস ওয়ার্নার ব্রোস। যেমনটা বললাম যে রক এই ডিসিটাকে নিজের মতন করে পরিবর্তন করার চেষ্টা করছে, যে হ্যাঁ ভাই আমি আমার মতন গল্প বানাবো। অন্যদিকে ওয়ার্নার ব্রোস মানে সবার বাপ, যারা সম্পূর্ণ ডিসিটাকেই ওন করে রেখেছে, কিনে রেখেছে, তো তাদের ইন্টারফিয়ারেন্স, অন্যদিকে রকের ইন্টারফিয়ারেন্স। ডিসি স্টুডিও রকের কথা মতন একরকম করছে, অন্যদিকে ওয়ার্নার ব্রোস একরকম করার চেষ্টা করছিল। এই দুটো নিয়ে একটা কনফ্লিক্ট হয়ে যেত মাঝখানে। আর মোটামুটি ফ্যান্স এবং বাকি মানুষরা তো একদম কনফার্ম হয়ে যায় যে ভাই এই ডিসিতে তো রকের দাদাগিরিই চলছে। কেন চলছে? শাজামের যে লাস্ট সিনেমাটা ছিল ফিউরি অফ দ্য গডস, সেই সিনেমাতে ব্ল্যাক অ্যাডামের একটা অ্যাপিয়ারেন্স থাকার কথা ছিল। ব্ল্যাক অ্যাডামের একটা সিন ছিল, রক সেই সিনটাতে মানা করে দেয়, সে আসবে না, এবং সেই কারণে সিনেমাতে আমরা রককে দেখতে পাই না। দেখুন, ফার্স্ট অফ অল ব্ল্যাক অ্যাডাম কিন্তু শাজামেরই একটা ক্যারেক্টার। ভাই ব্ল্যাক অ্যাডামকে অ্যাসোসিয়েট করা হয় শাজামের সাথে, সেম ক্যারেক্টার। আপনি আগে শাজাম আসবে তারপর ব্ল্যাক অ্যাডাম আসবে, কিন্তু না, একটা অ্যান্টি হিরো বা একটা কাইন্ড অফ ভিলেন ছিল সে। ভিলেনকে সে হিরোর মতন করে প্রেজেন্ট করার চেষ্টা করছে। কী করার চেষ্টা করছে আমি জানি না, মানে অ্যাকচুয়ালি ডোয়েন জনসন কী করার চেষ্টা করছিল? ব্ল্যাক অ্যাডামকে ওরকমভাবে অনেক দর্শক মেনে নিতে পারেনি, অ্যাকচুয়ালি চরিত্রটা ওরকম না। আর যদিও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ক্ষেত্রে তার দাদাগিরিটা কাজে লেগে গেছিলো, তবে ডিসির ক্ষেত্রে এখানে তার দাদাগিরিটা কাজ করেনি, কারণ এখানে সিনেমাটা হিট সে দিতে পারেনি। এখন অবভিয়াসলি সিনেমা যদি সে হিট দিত, ডিসি চেঞ্জ হয়ে যেত, বলে না ভাই তুমি মাই বাপ, তুমি বানাও সব মতন, কারণ দিনের শেষে টাকা পয়সাই তো সব কিছু, তাই না? আলটিমেটলি ডিসির তো বর্তমান এত কিছু চেঞ্জেস কেন দেখছি? বক্স অফিসে তারা ভালো ফল করতে পারেনি, টাকা তুলতে পারেনি, সেই জন্যই সব চেঞ্জ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রক মার্কেটিং প্রমোশনে এত বেশি খরচা করেছে ব্ল্যাক অ্যাডামটাকে নিয়ে। এটা কিন্তু ডিসির সিনেমা, কিন্তু ডিসি না, তিনি ব্ল্যাক অ্যাডামকে নিয়ে এত বেশি ফোকাস করেছেন যে অনেকে মনে করছিল যে ডিসির অন্যান্য চরিত্রগুলো কিন্তু শ্যাডো হয়ে যাচ্ছিলো, ছায়াতে চলে যাচ্ছিলো। তার আগেও কিন্তু আমরা জাস্টিস লিগ, অন্যান্য সিনেমাগুলো রয়েছে, এরপরে ফ্ল্যাশ বেরোলো, মানে তারপর ব্লু বিটেল বেরোলো। তো এতগুলো যে সিনেমা রয়েছে ডিসির, সেগুলো পুরো শ্যাডো হয়ে যাচ্ছিলো, একদম অন্ধকারে চলে যাচ্ছিলো, শুধু ব্ল্যাক অ্যাডামই ওই অন্ধকার থেকে উঠে আসছে। এগুলো তো ঠিক না। আপনি একটা ব্যালেন্স মার্কেটিং করবেন। মার্ভেল যেমন করছে কি, একটা সিনেমাতে তো ফোকাস করছে না, তারা প্রত্যেকটা সিনেমা যখন বেরোচ্ছে তার প্রপার ব্যালেন্স মার্কেটিং করছে সেমভাবে, যে এটা বাজে সিনেমা হবে বলে যে ওটাকেই ডুবিয়ে দেবো ওরকম না। কিন্তু রকের এই স্বভাবটা অনেকের পছন্দ হয়নি, যেহেতু সে প্রডিউস করছে, সে টাকা লাগিয়েছে, সেই কারণে ব্ল্যাক অ্যাডামটাকেই এত বেশিভাবে সে ফোকাস করেছিল যে পাবলিকের কমপ্লিট ইন্টারেস্ট ওটার উপরেই চলে যাচ্ছিল। সো রক বাবুর এরকম কম বেশি দাদাগিরি তো আমরা এবার বুঝলাম। তবে এই দাদাগিরি কিন্তু খারাপের জন্য না, অনেক ভালোর জন্য। যেমনটা শুরুতেই বললাম, এই মানুষটার বদনাম কম, সুনাম সব থেকে বেশি। ব্যক্তিগত লাইফেও তিনি খুবই ভদ্র, খুবই নম্রভাবে কথা বলে। মানুষটার কোনো বাজে ট্র্যাক রেকর্ড নেই যে এর ওর সাথে ঝামেলা বা কারোর সাথে মারপিটে জড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার কন্টেন্টগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি। আর এই জিনিসটার কারণে একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপিল রয়েছে তার। নো ডাউটলি অনেকে যে তাকে হলিউডের গডফাদার বলে, এটা সত্যি, এবং তিনি তার পাওয়ারের অল্প স্বল্প কিছুটা ব্যবহার করেছেন, করেনও, এটা জানি, এবং এটা সবাই করে। ইট ইজ ফাইন। সো যে মানুষটাকে সিনেমাতে এত ভালো দেখায়, তিনি ব্যক্তিগত লাইফেও এরকম অনেকটাই ভালো। তবে যেহেতু আমার চ্যানেলের আজকে টপিক ছিল রকের দাদাগিরি, তো তার দাদাগিরি কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও চ্যানেলে আসছে আরও কিছু ইন্টারেস্টিং টপিক, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে।
টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।